মুনিয়া হত্যা মামলা প্রত্যাহারে ১০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব আনভীরের, বিচার চাইলেন স্বজনরা। আন্দোলনের মুখে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল, অযৌক্তিক সিদ্ধান্ত বলছে সমন্বয়করা। হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত বাংলাদেশ, চাপ সামলানোর চেষ্টায় অন্তর্বর্তী সরকার। গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চাওয়া হবে গ্রেফতারি পরোয়ানা, দীপুমণি আরিফ খান জয় রিমান্ডে। কক্সবাজারের সাবেক এমপি ইয়াবা ডন বদি গ্রেফতার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে, আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। সংবাদ আরও থাকছে। ছাত্র জনতার আন্দোলনে ৮১৯ জনের মৃত্যু বলছে হিউম্যান রাইটস সোসাইটি। হতাহতদের ক্ষতিপূরণ ও চিকিৎসা পুনর্বাসনে ৫ দফা দাবি। মুনিয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় করা মামলা প্রত্যাহার করতে ১০০ কোটি টাকা দিতে চেয়েছিলেন প্রধান অভিযুক্ত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগকেও কুক্ষিগত করেছিলেন ক্ষমতা আর টাকার জোরে। পুনরায় মুনিয়া হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে এসব দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার। আদিত্য মামুনের রিপোর্ট। আবার প্রবলেম হবে, আবার আমাকে ডাকবেন, আবার প্রবলেম হবে, এরকম করতে করতে একটা সময় আসবে আর প্রবলেমই হবে না, আর ওই সময় ডাকার জন্য আমিও থাকবো না। আগের মতো সব ঠিকঠাক করবো না? আগের মতো সব তো ঠিক আছে, এই এক কথা কয়বার বলবেন? ওকে ডার্লিং, আমি তো ঠিক থাকবো, আমি বললাম তো। এই কথোপকথন থেকেই পরিষ্কার ধারণা পাওয়া যায় ধর্ষণের পর খুন হওয়া শিক্ষার্থী মুনিয়ার সাথে বিশেষ সম্পর্ক ছিল সায়েম সোবহান আনভীরের। অথচ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আনভীর শেখ হাসিনার অন্যতম ঘনিষ্ঠ হওয়ায় এখনও বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন। মোসরাত জাহান মুনিয়া ঢাকার একটি কলেজের শিক্ষার্থী থাকাবস্থায় তার সাথে পরিচয় হয় আনভীরের। এক পর্যায়ে প্রথমে বনানী এবং এরপরে গুলশান ২ নম্বরের একটি অ্যাপার্টমেন্টের বিলাসবহুল ফ্ল্যাটে এনে তোলেন মুনিয়াকে। ২০২১ সালের ২৬ এপ্রিল মৃত্যুর আগ পর্যন্ত সেই ফ্ল্যাটেই থাকতেন মুনিয়া। মুনিয়ার পরিবারের দাবি, দ্বিতীয় বিয়ের প্রলোভন দিয়ে কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে দুবাই স্থায়ী করার আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্কের অবতারণা করলেও এক পর্যায়ে ভুল পাল্টান চতুর আনভীর। প্রতারণা বুঝতে পেরে মুনিয়া যখন মুখ খুলতে চান, তখনই আনভীর তাকে ধর্ষণের পর খুন করে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে বলেও দাবি পরিবারের। মুনিয়াকে মেরে ফেলার সংবাদ পাওয়ার পর আমি যখন গুলশান থানায় মামলা করতে গিয়েছিলাম, তখন থেকেই ভূমিদস্যু বসুন্ধরা পুরুষ রাষ্ট্রযন্ত্রকেই কিনে ফেলতে চেয়েছিল এই হত্যা ও ধর্ষণ মামলার ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে। দেশব্যাপী আলোড়ন তোলে এই ঘটনা, কিন্তু অলৌকিকভাবে মামলার চার্জশিট থেকে আসামি আনভীরের নাম বাদ রেখেই প্রতিবেদন জমা দেয় পুলিশ। পরবর্তীতে পিবিআইয়ের প্রতিবেদনেও ঘটে একই প্রহসন। ময়নাতদন্তে নিহত মুনিয়ার শরীরে স্পষ্ট ধর্ষণের আলামতে আনভীরের উপস্থিতি পায় চিকিৎসকরা। এমনকি সেদিন খুনের পরেও ধর্ষণের শিকার হন মুনিয়া। এত সব কিছুর পরেও সায়েম সোবহান আনভীরকে গ্রেফতার তো দূরের কথা, জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ। তৎকালীন আইজিপি বেনজির আহমেদও বিশেষ আনুকূল্য দেখিয়েছেন এই বিজনেস মাফিয়াকে। শুধু তাই নয়, সাবেক প্রধানমন্ত্রী স্বয়ং শেখ হাসিনার সাথে বিদেশে সফর সঙ্গীও হয়েছেন আনভীর। দীর্ঘদিন আদালতে ঘুরে বিচার না পেয়ে আবারও আদালতের প্রতি আস্থা রাখতে চায় নিহত মুনিয়ার পরিবার। ঘুষ দিয়ে যেন আর কোনো পুলিশ তদন্ত প্রতিবেদন তৈরি করতে না পারে, সেই দাবিও জানান সংবাদ সম্মেলনে। আমি তো আপনাদের সাহায্য চাচ্ছি, আজকে পর্যন্ত কালকে পর্যন্ত আমার লয়ার আসে নাই, আমি এখন আপনাদের মন
আনার নাই, এখনো বিবেকটা আনেন নাই। লক্ষ টাকার জন্য, কোটি টাকার জন্য যদি হইতো তাহলে কেন আমাকে অফার করলো? আনবির যদি খুন না করে 100 কোটি টাকা দিবে কেন? মুনিয়ার ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারে দেশবাসীর সহায়তা চেয়েছেন তার বোন। তিনি বলছেন মুনিয়া ভুল করেছিল, কিন্তু কোনো অন্যায় করেনি। অনেক মেয়ে আছে না, গার্ডিয়ান থাকার পরেও চলে যায় ছেলের হাত ধরে। অস্বীকার করতে পারবেন যে কারোর পরিবার থেকে এরকম যায় নাই? আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। মুনিয়া, তনু ও নুসরাত হত্যায় জড়িতদের বিচারের দাবি আবারও নতুন করে সামনে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময়ে এ দাবি জানান নারী প্রতিনিধিরা। পাশাপাশি সমাজকে নারীবান্ধব করতে উইমেন্স রাইটস কমিশন গঠনেরও দাবি জানান তারা। আর অন্তর্বর্তী সরকারের মেয়াদে সম্পন্ন করা যায় এমন প্রস্তাবনাগুলোকে অগ্রাধিকারের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মত বিনিময় করেন দেশের পেশাজীবী সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠানের নারী প্রতিনিধিরা। কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা ও পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি দুর্নীতি, অনিয়ম প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিতে নানা প্রস্তাবনা তুলে ধরেন প্রতিনিধিরা। পরে বৈঠকের বিস্তারিত ও প্রস্তাবনাগুলো উল্লেখ করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। কল্পনা চাকমার বিষয়, তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে বিচার বিভাগ সংস্কারের দাবিও তোলা হয় বৈঠকে। বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করতে প্রধান উপদেষ্টার আশ্বাসের কথাও তুলে ধরেন এই উপদেষ্টা। কাজটা আমরা শুরু করলাম, আর যদি শেষ করতে না পারি তাহলে অর্ধসমাপ্ত কাজ করে লাভ নেই। কাজে আমাদেরকে এই এত সুপারিশের মধ্যেও কিছু অগ্রাধিকার ঠিক করেন, যেগুলো আমরা যদি করে না দিয়ে যাই হয়তো দলীয় সরকারের সময় সেটা করাটা একটু কষ্টকর হয়ে যাবে। সেই অগ্রাধিকারের তালিকাটা উনি ঠিক করতে বলেছেন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাতিল করা হল স্থগিত এইচএসসি ও সমমানের বাকি সব পরীক্ষা। তবে ফলাফল কী পদ্ধতিতে দেওয়া হবে তা পরে ঠিক করা হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড। মফিউর রহমানের রিপোর্ট। দুপুরে আন্দোলন করতে করতে সচিবালয়ে ঢুকে পড়ে এইচএসসি ও সমমানের শিক্ষার্থীরা। স্থগিত হওয়া পরীক্ষা বাতিলের দাবি করতে থাকে তারা। সে সময় তারা জানায়, শেখ হাসিনার পদত্যাগের দাবি আন্দোলনে 258 শিক্ষার্থী গুরুতর আহত। তারা পরীক্ষা দেওয়ার মতো অবস্থায় নেই। আমাদের অনেকগুলা ভাই মেডিকেলে এখনো অসুস্থ অবস্থায় আছে, এদের জন্য আমরা পরীক্ষা বসতে পারবো না। যারা অসুস্থ তাদের এক্সাম কে দিবে, এটা জবাব চাই। আগের ফলাফলের সাথে সমন্বয় করে বাকি পরীক্ষার ফল দেওয়ার দাবি জানায় তারা। আমাদের দাবিটা আদায় করতে আসছি বড় অফিসার থেকে। আমাদের অনেক মান মানসিকতা চেঞ্জ হয়ে গেছে এবং সামনে আমাদের অ্যাডমিশন পরীক্ষা। আমাদের অ্যাডমিশন পরীক্ষার ফলাফল পড়বো নাকি আমরা এইচএসসি নিয়ে বসে থাকবো? সাবজেক্ট ম্যাপিং করে 15 থেকে 1 মাসের মধ্যে আমাদের দাবি ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। তাদের দাবির প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সচিবের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক দীর্ঘ সময় চলায় ধৈর্য হারিয়ে ফেলে শিক্ষার্থীরা। উঠে যায় 19 তলায় শিক্ষা মন্ত্রণালয়ের ফ্লোরে। সেখানেও চলে মুহুর্মুহু স্লোগান। পরে একসময় পরীক্ষা বাতিলের ঘোষণা আসলে বিজয় উল্লাসে ফেটে পড়ে তারা। বৈঠক শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ জানান, এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল করা হয়েছে। স্যাররা আলোচনা সাপেক্ষে এইচএসসি শিক্ষার্থীদের যে বর্তমান অবস্থা সেটি পর্যালোচনাপূর্বক একটি সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষা সচিব সহ আমরা সবাই পর্যালোচনা করে আমরা দেখেছি যে আমাদের আমরা যে রুটিন ঘোষণা করেছিলাম অবশিষ্ট পরীক্ষার জন্য, সেই পরীক্ষাগুলো আমরা বাতিল করছি। আজকের এখান থেকে আমরা ওই অবশিষ্ট পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করছি। তবে ফলাফল কি পদ্ধতিতে হবে সে বিষয়ে আলোচনা করে পরে জানানো হবে বলে জানান তারা। মফিউর রহমান, 21 টেলিভিশন,
ঢাকা। স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের তিনি বলেন, বিভিন্ন গোষ্ঠী রূপ বদলিয়ে অযৌক্তিক দাবি নিয়ে রাস্তায় আন্দোলনে নামছে। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে জানিয়ে আন্দোলনের পথ সঠিক নয় বলেও মন্তব্য করেন বৈষম্য বিরোধী আন্দোলনের এই সমন্বয়ক। পরীক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার স্থগিত থাকা এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। দেশের প্রতিটি নাগরিকের মাথায় এখন 1,09,000 টাকার ঋণ। এমনকি আজ যে শিশুটি জন্ম নিয়েছে তার নামেও রয়েছে এই পরিমাণ ঋণের বোঝা। দেশের নাগরিকদের ঋণে জর্জরিত করে গেছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার। আর এসবই হয়েছে কথিত উন্নয়নের অজুহাতে। গেল 15 বছরে দেশি বিদেশি উৎস থেকে 18.5 লাখ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে বিদায়ী হাসিনা সরকার। আকবর হোসেন সুমনের রিপোর্ট। ঋণ করে ঘি খেয়েছে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার, তবে দেশের বেজেছে 12টা। ভয়াবহ ঋণের ফাঁদে দেশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্যের দিকে নজর দিলে যে কারো চোখ কপালে উঠবে। 2009 সালের জানুয়ারিতে যখন শেখ হাসিনা সরকার দায়িত্ব নেয়, তখন দেশি বিদেশি ঋণের স্থিতি ছিল 2,76,830 কোটি টাকা। মাত্র 15 বছরের ব্যবধানেই সেই ঋণ এখন প্রায় 18,50,000 কোটি টাকা। উন্নয়নের নামে ক্ষমতাচ্যুত হাসিনা সরকার প্রতিটি নাগরিকের মাথায় চাপিয়েছে 1,08,800 টাকার ঋণ। লোনের টাকাগুলোকে শিফন করে বিদেশি ব্যাংকে নেওয়া হয়েছে। তো আসলে এসব তদন্ত করে বের করে যেসব কোম্পানি তাদেরকে হেল্প করছে, ফরেন কোম্পানি, এইসব কোম্পানিকে আসলে কোর্টে নেওয়া উচিত বা আইনের মুখোমুখি করে এইসব লোন আমাদের পরিশোধ করা উচিত না। চোরেরা চুরি করে নিচ্ছে দেখেই তো আজকে বোঝা যায় না। টাকা দিছে এখানে, ডলার পাঠাইছিল ওখানে, ডলার শর্ট হয়ে গেছে, এটা দেশ অর্থনৈতিক অবস্থা দূর হয়ে গেছে, এটা তো আর কেউ বলার অপেক্ষা রাখে না। জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া এই ঋণের 10,35,000 কোটি টাকা নেওয়া হয়েছে দেশীয় উৎস থেকে, আর বিদেশি বিভিন্ন উৎস থেকে বিদায়ী হাসিনা সরকার নিয়েছে প্রায় 8,14,000 কোটি টাকা। অর্থ বিভাগের তথ্য বিশ্লেষণে দেখা যায় 2017 সালের ডিসেম্বরেও দেশি ঋণের স্থিতি ছিল 3,20,272 কোটি টাকা, কিন্তু 6 বছরের ব্যবধানে দেশীয় উৎসের এই ঋণও বেড়ে 3 গুণ হয়েছে। ঋণ পরিস্থিতি যেসব উদ্দেশ্যে নেওয়া হয়েছে ঋণ, সেসবের অনেক ক্ষেত্রে মনে হচ্ছে যে একটা গোষ্ঠী স্বার্থ প্রাধান্য পেয়েছিল। এখানে একটা লুটপাটের অথবা দুর্নীতির একটা বড় উদ্দেশ্য ছিল, এবং সেখান থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কিন্তু এখন একটা প্রকৃত বাস্তবতার একটা অ্যাসেসমেন্ট দরকার, এবং সেই অ্যাসেসমেন্টের উপর বেস করে নেক্সট কোর্স অফ অ্যাকশনটা ঠিক করা দরকার। কর্ণফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এলিভেটেড এক্সপ্রেস ওয়ের পাশাপাশি রেল ও বিদ্যুৎ খাতে ভারত, চীন, রাশিয়া সহ বিভিন্ন দাতা সংস্থা ও দেশের কাছ থেকে ঋণ নিয়েছে বিদায়ী হাসিনা সরকার। এমনকি পদ্মা সেতু নিজের টাকায় করার দাবি করলেও সেটিও হাসিনা সরকার করেছে দেশি বিদেশি ঋণেই। বিশাল পরিমাণের ঋণ, সেটা বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হয়েছে, এবং মেগা প্রকল্পের নামে অনেক এই ধরনের ঋণগুলো নেওয়া হয়েছে, দেশি বিদেশি সবকিছু মিলিয়ে। এখন সমস্যাটা হচ্ছে যে অনেক প্রকল্প কিন্তু সত্যিকার অর্থে আমরা যখন আমরা দীর্ঘদিন ধরেই বলছি, বিভিন্ন ভাবেই বলেছি যে এগুলোর এইসব প্রকল্পের অনেকগুলি প্রপার ফিজিবিলিটি স্টাডি হয়। অভ্যন্তরীণ উৎস থেকে নেয়া ঋণের বড় অংশই ক্ষমতাচ্যুত হাসিনা সরকার নিয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ছাপিয়ে। এতে বাজারে অর্থের সরবরাহ বেড়েছে, কমেছে টাকার মান, বাড়ছে জিনিসপত্রের দাম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। গত সরকারের ঋণের চাপ জাতির ঘাড়ে উল্লেখ করে অর্থ বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, চীনের ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর অনুরোধ করা হয়েছে। এবং অন্যান্য জিনিস এগুলো আমরা কন্টিনিউ করবো, এবং তাদের যেরকম প্রজেক্ট আছে সেগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। এবং তাদের কাছে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট হোক, আর্থিক সাপোর্ট হোক, তা কন্টিনিউ করবে। এবং দে হ্যাভ অ্যাসিওর্ড আস, ইনফ্যাক্ট বলে যে আমরা যতটুকু করেছি তার চেয়ে বেশি করে আমরা আগ্রহ করবো, এবং চায়না এবং কানাডা যেটা করেছি আরও নতুন। সো এটাই মূল জিনিস।
রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেছেন, দুর্নীতি নির্মূলে অন্তর্বর্তী সরকারকে কঠোর হতে হবে। গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী রূপপুর প্রকল্প থেকেই শেখ হাসিনা ও পরিবারের সদস্যরা প্রায় 60,000 কোটি টাকা লুটপাট করেছেন। মেহেদী হাসানের রিপোর্ট। 2008 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর ক্ষমতাসীন হয়েই অনেকগুলো মেগা প্রকল্প হাতে নেয় সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার। গত 16 বছরে বাস্তবায়ন হয়েছে বেশ কটি প্রকল্প, নির্মাণাধীন কয়েকটি। তবে এসব মেগা প্রকল্পের সবগুলোরই ব্যয় ধরা হয় অস্বাভাবিক, প্রতিযোগিতাপূর্ণ দরপত্রও হয়নি। অভিযোগ রয়েছে, জনগণকে উন্নয়নের সবক দিয়ে এসব মেগা প্রকল্প থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ সহযোগীরা। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে, এ প্রকল্পে ব্যয় $12.65 বিলিয়ন, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। এ প্রকল্প থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পকেটেই গেছে $5 বিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় প্রায় 60,000 কোটি টাকা। এদিকে একই সময় ভারতের তামিলনাড়ুতে প্রায় সমসক্ষমতার একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে রাশিয়ান রোসাটম। ব্যয় হয়েছে $6.7 বিলিয়ন। বাংলাদেশের তো মানদণ্ডে, বাংলাদেশের প্রেক্ষিতে এই ধরনের বিশাল দুর্নীতির অভিযোগ এর আগে উত্থাপিত হয়েছে বলে আমাদের জানা নেই। অনিয়ম হয়েছে এই প্রকল্পে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যে ধরনের তথ্য প্রকাশিত হয়েছে সেটি কতটুকু যথার্থ সেটাও দেখার বিষয় আছে। কিন্তু যা প্রকাশিত হয়েছে সেটা যদি সঠিক হয়, তাহলে এটা বিশাল যে সম্পদ পাচার হয়েছে, আত্মসাৎ হয়েছে রাষ্ট্রীয় সম্পদ, শুধু তাই নয়, এর বিনিময়ে কিন্তু রাষ্ট্রকে, আমাদেরকে, জনগণকে যুগ যুগ ধরে বোঝাটা বইতে হবে। 2013 সালে শেখ হাসিনার রাশিয়া সফরে তার সঙ্গী ছিলেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র এবং রাশিয়া থেকে $1 বিলিয়ন অস্ত্র ক্রয় চুক্তিতে মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। এরপর মালয়েশিয়ার ব্যাংকে রক্ষিত বিভিন্ন রাশিয়ান ফান্ড থেকে $5 বিলিয়ন শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরে সহায়তা করে রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ান কোম্পানি রোসাটম। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, এসব অভিযোগ খতিয়ে দেখা জরুরি। আমাদের এন্টি মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চিহ্নিত করা সম্ভব কারা সাথে জড়িত ছিলেন এবং পাচারকৃত ফেরত আনা সম্ভব, এবং যারা পাচারের সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা সম্ভব। গ্লোবাল ডিফেন্স কর্পের প্রতিবেদন বলছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই 2009 সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক, তার মা শেখ রেহানা ও চাচা তারিক আহমেদ সিদ্দিক। এই কোম্পানির বিভিন্ন অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাজ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অর্থ পাচার করেন তারা। যুক্তরাজ্যে জুনামা ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রপার্টিজ লিমিটেড নামেও একটি কোম্পানি আছে তাদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে বলে জানিয়েছে তদন্ত সংস্থা। এদিকে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়াও মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানাকে আসামি করে কয়েকটি হত্যা মামলা দায়ের করা হয়। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের পতন হয় 5ই আগস্ট। এর 8 দিন পর 13ই আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় শেখ হাসিনার বিরুদ্ধে আরও হত্যা মামলা দায়ের হয়। একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় 2টি আবেদন করা হয়। মঙ্গলবার 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী। তৎকালীন সরকারের প্রধানমন্ত্রী, বেশ কয়েকজন মন্ত্রী, এমপি এবং তৎকালীন পুলিশের প্রধান ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবির, মুন্তাসির মামুন সহ বেশ কয়েকজনকে আসামি করে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় একটি অভিযোগ দায়ের করেছি, যেখানে 5ই মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি। মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন
ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে গণহত্যা ও হত্যার মতো এখন পর্যন্ত 3টি অভিযোগ এসেছে ট্রাইব্যুনালে। দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার। ইনভেস্টিগেশন অফিসার জানিয়েছেন যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই মামলার আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার জন্য দরখাস্ত করবেন ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল যদি এই দরখাস্ত মঞ্জুর করেন তখন তিনি এই আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। এদিকে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার ঢাকার সিএমএম কোর্টে মামলা করা হয়। রাজধানীতে কাজী নজরুল কলেজের ছাত্র গুলিতে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 49 জনের বিরুদ্ধে মামলা সূত্রাপুর থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে ফল ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি তার বোন ও পুত্রকন্যাকে আসামি করে মামলার আবেদন হয়েছে ঢাকার আদালতে। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার দীপুমনির 4 দিন ও সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন মঙ্গলবার এই আদেশ দেন। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। সোমবার সন্ধ্যায় রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার হন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমনি। এর কয়েক ঘন্টা পর ধানমন্ডি এলাকা থেকে আরিফ খান জয়কে গ্রেফতারের কথা জানায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মোহাম্মদপুর থানার মুদি দোকানে আবু সায়েদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরের পর দীপুমনি ও আরিফ খান জয়কে আদালতে হাজির করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। তবে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল করে জামিনের আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানির অন্তে গুণাগুণের উপর ভিত্তি করে বিজ্ঞ আদালত অধিকতর তদন্তের জন্য এই আসামিদেরকে আরও অধিক জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্ত কর্মকর্তার আবেদন মঞ্জুর করেন এবং 1 নম্বর আসামি দীপুমনি মহিলা হওয়ার কারণে তাকে 4 দিন রিমান্ড দেওয়া হয় এবং আরিফুর রহমান জয় তাকে 5 দিন রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে দীপুমনি ও আরিফ খান জয়ের বিচারের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, দীপুমনি ও আরিফ খান জয়ের দুর্নীতি আর অপকর্ম নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে, দেখার আমন্ত্রণ রইল। কক্সবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাব। রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানিয়েছে, কক্সবাজারের টেকনাফে হত্যা চেষ্টা মামলায় ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। 2014 সালের 5 জানুয়ারি 10ম সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহিন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। উত্তরাধিকার সূত্রে অর্থনৈতিক বিপর্যয় পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে সংস্কারের মাধ্যমে পরিস্থিতির দ্রুত উন্নতি হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের নেতৃবৃন্দ। ব্যবসায়ী প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানিয়ে অভিনন্দন জানায়। প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের স্বপ্ন পূরণ করেছে সরকার, আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতির স্বপ্ন পূরণে। অর্থনীতির স্থিতিশীলতায় প্রয়োজনীয় সংস্কারের আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়, বরং রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণ অভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা জরুরি বলেও জানান তারেক রহমান। এদিকে আইনানুগভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহমুদ হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গণপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার
এখনই শ্রেষ্ঠ সময়। লন্ডন থেকে ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন দেশের সমসাময়িক বিষয় নিয়ে। রাষ্ট্র, রাজনীতি, ক্ষমতার পরিবর্তন আর গণমাধ্যমের স্বাধীনতার কথা উঠে আসে তারেক রহমানের বার্তায়। হাসিনা দেশটাকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে, গণমাধ্যমগুলোতে দেখতে চায়। জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার কথা জানিয়ে তারেক রহমান জানান, গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্যাৎ করতে সুপরিকল্পিত ষড়যন্ত্র চলছে। বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাতবোতল নয়, ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে দলের স্থায়ী কমিটির নতুন 2 সদস্যকে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। তার শাসনামলে এই জাতিকে সে 18 লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন। সেই জাতিকে দুঃশাসন এবং সমস্ত কিছু ইনস্টিটিউশন প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে। সেই ব্যক্তিকে আজকে এইভাবে ভারতে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টুয়ার্ডস ডেমোক্রেসি, এটা ভারত রক্ষা করেছে বলে মনে হয় না। আমাদের তাই আহ্বান থাকবে ভারতের কাছে যে আপনারা তাকে আইনানুগভাবে আইনের কাছে, বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্ত হচ্ছে তার বিচার করা, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ জানান, সংগ্রামের শুরু করেছিল বিএনপি, বৈষম্য বিরোধী আন্দোলন চূড়ান্ত দিকে নিয়ে গেছে। আগামী দিনগুলোতে বাংলাদেশে যেন গণতন্ত্র কেউ ব্যাহত না করতে পারে, সাধারণ মানুষের মানবাধিকারকে কেউ যেন লঙ্ঘন করতে না পারে, সেজন্য বিএনপি এবং ছাত্র জনতা, সর্বস্তরের জনতা আমরা একসাথে কাজ করব। খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তেও এবার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন আছেন। আপনারা দেখতে পাবেন কখন, কোথায়, কোন দেশে উনি চিকিৎসার জন্য যাবেন, কারণ উনি তো অসুস্থ। ওনার তো যাওয়ার মতো, ফ্লাই করার মতো যে সুস্থতা, সেটি মেডিকেল বোর্ড যখন ফিল করবে, পরামর্শ দিবে, তখনই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক সহ অন্য নেতারা গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি করেন। আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না, তাই তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব অন্তত কিনা স্বৈরাচারিণী শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতা আনা হোক। ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আলোকচিত্র প্রদর্শনী ও শোকসভার আয়োজন করে ছাত্রদল। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। টানা 16 বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের প্রথম আমলে পররাষ্ট্রমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ডাক্তার দীপু মনি। এই সময় অঢেল অবৈধ সম্পদের মালিক বনে যান চাঁদপুরের সাবেক এই সংসদ সদস্য। নিজ এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন থেকে শুরু করে খাস জমি দখল সবই নিয়ে আসেন নিজের আর স্বজনদের দখলে। এই কারণে দীপু মনির গ্রেফতারে আনন্দে এলাকায় হয় মিষ্টি বিতরণ। চাঁদপুর প্রতিনিধির সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের 4 মেয়াদের 3 মেয়াদে ভিন্ন 3 মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি। মন্ত্রী থাকা অবস্থায় তিনি ও তার ভাই ডাক্তার জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপু বিভিন্ন বিতর্কের জন্ম দেন। নিজে স্বজনসহ জড়িয়ে পড়েন নানান দুর্নীতিতে। স্থানীয়রা জানান, চাঁদপুরে অবৈধ বালু উত্তোলনের নেপথ্য মদতদাতা ছিলেন দীপু মনি। এ নিয়ে খোদ জেলা আওয়ামী লীগের নেতারাই বিভিন্ন সময়ে অভিযোগের আঙুল তুলেছিলেন দীপু ও তার ভাইয়ের দিকে। সরকারি নথি অনুযায়ী 2018 থেকে 2022 সাল এই 4 বছরেই দীপু মনির নির্বাচনী এলাকার 21টি মৌজা থেকে প্রায় 1337 কোটি টাকার বালু তোলা হয়, যার 1 পয়সাও পড়েনি সরকারি কোষাগারে। শুধু তাই নয়, 2015 থেকে 2021 সালের মধ্যে দীপু মনি কয়েকটি সরকারি দপ্তরে অন্তত 15টি আধা সরকারি লেটার বা ডিও লেটার লিখেছেন তার পরিবারের সদস্যরা বালুর ব্যবসা চালিয়ে যেতে পারেন সেই জন্যেই। আজকে উনি বালি কাকা সেলিম
আজকে টিপুনগর দীপুনগর আজকে যেভাবে সৃষ্টি করেছেন, আজকে চাঁদপুর নগর তার মধ্যে দিয়ে তা হারিয়ে গেছে। বিভিন্ন মহল্লা তাদের ভূমিদস্যু, চাঁদাবাজি। শুধু অবৈধ বালু উত্তোলনই নয়, চাঁদপুর সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণের আগেই সেখানে 62.5 একর জমি মৌজা দরের চেয়ে 20 গুণ বেশি দাম দেখিয়ে দলিল করে নেন দীপুমনির ঘনিষ্ঠজন। দীপুমনির ভাই টিপু এলাকার নাম বদলে রাখেন টিপুনগর। এই যে দীপুমনির গার্ডেনের নামে সে আমার বাড়ির থেকে বহু জায়গা দখল করছে, এখনো আমি জমি হারা। তাদের ত্রাসের রাজত্ব থেকে মুক্ত হতে পেরে দীপুমনির গ্রেফতারের সংবাদে আনন্দ উল্লাস ও এলাকায় মিষ্টি বিতরণ করেছে চাঁদপুরবাসী। আফসানা নীলা, 21 টেলিভিশন। এদিকে প্রথমবার এমপি হয়ে উপমন্ত্রী হয়েছিলেন আরিফ খান জয়। বিতর্কিত নানা কর্মকাণ্ডে ছিলেন বারবার সমালোচিত। সংসদ সদস্য হয়েই ত্রাসের সাম্রাজ্য গড়েন জয় ও তার 5 ভাই মিলে। দুর্নীতির টাকায় মধ্যবিত্ত থেকে উচ্চাভিলাষী জীবন যাপন করতেন তারা। জয়ের গ্রেফতারে স্বস্তি ফিরেছে এলাকায়, শাস্তির দাবি স্থানীয়দের। নেত্রকোনা প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফুটবলের মাঠ থেকে রাজনীতির মঞ্চ। প্রথমবার সংসদ সদস্য হয়েই দায়িত্ব পেয়েছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রীর। এরপর থেকেই নানা কর্মকাণ্ডের কারণে সমালোচিত হতে থাকেন জয়। খেলোয়াড় জয় ফুটবল নিয়ে মাঠ মাতালেও মন্ত্রী জয় মাঠে প্রবেশ করতেন অস্ত্র নিয়ে। বারবার মিডিয়ার শিরোনাম হন তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য। সরকারি কর্মকর্তাকে হুমকি, অস্ত্র নিয়ে উত্তরার একটি বাড়িতে হামলা চালানো, সাভারে পুলিশ পেটানো সহ নিয়োগ পরীক্ষায় অর্থ নেয়ার অভিযোগ ওঠে জয়ের বিরুদ্ধে। নানা কাজে উপমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে নেত্রকোনায় আরিফ খান জয় ও তার 5 ভাই নিজেদের সাম্রাজ্য গড়ে তোলেন। শহরের ব্যবসা বাণিজ্য, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বাণিজ্য, অনিয়ম দুর্নীতি, টেন্ডার ঠিকাদারি নিয়ন্ত্রণ ছিল তাদের হাতে। দলে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে নেতাকর্মীদের উপর চালাতেন জুলুম নির্যাতন। নেত্রকোনা শহর তাসের ক্রাইম করে এবং অনেক জনগণের, সাধারণ মানুষের নির্যাতন এবং লুটপাট করে। আমাদের একটাই কথা, তারও যেন সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরা চাই তার দুর্নীতির মাধ্যমে গড়েছেন সম্পদের পাহাড়। সংসদ সদস্য হওয়ার আগে শহরের মধ্যবিত্ত পরিবারের মতো জীবনযাপন করলেও পরে সবাই বিলাসী জীবন কাটান। নানা সংগঠনের গুরুত্বপূর্ণ পদপদবিও ছিল জয়ের ভাইদের দখলে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন জয়ের পরিবারের সদস্যরা। জয়ের গ্রেফতারের খবরে এলাকায় আনন্দ মিছিল করেন স্থানীয়রা। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 819 জনের মৃত্যুর প্রমাণ পেয়েছে হিউম্যান রাইটস সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠন, যার 455 জনই গুলিতে প্রাণ হারিয়েছেন। হতাহতদের ক্ষতিপূরণ, চিকিৎসা পুনর্বাসনে 5 দফা দাবিও জানিয়েছে সংগঠনটি। আদিত্য মামুনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে বিভিন্ন পেশাজীবী ছাত্র জনতার হতাহতের পরিসংখ্যান নিয়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি নামের এই সংগঠন। সংরক্ষণের ব্যবস্থা করা তুলে ধরা হয় বয়স ভিত্তিক হতাহতের হারও। 819 জনের মৃত্যুর তথ্য জানা গেলেও উদ্ঘাটন করা যায়নি 189 জনের নাম পরিচয়। গণমাধ্যম, হাসপাতাল ও বিভিন্ন মাধ্যম থেকে যে সকল বিশ্বাসযোগ্য তথ্য পাচ্ছি তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে নিহতের সংখ্যা কমপক্ষে 1000 হবে। 16 জুলাই থেকে 18 আগস্ট পর্যন্ত মৃতদের কে কিভাবে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তারও গবেষণা চিত্র তুলে এনেছে। 819 জনের মধ্যে 30 থেকে 50 বছর বয়সে ছিলেন 126 জন, 18 বছরের কম 83 জন এবং 30 বছরের মধ্যে 240 জন প্রাণ হারিয়েছেন আন্দোলনে। 470 জনের বয়স সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে তরুণ ও যুবক বয়সী 240 জন, মধ্যবয়সী 126 জন এবং বয়স্ক ব্যক্তি আছেন 21 জন। নিহতদের মধ্যে ছাত্র 144 জন, শ্রমজীবী 57 জন, সাংবাদিক 5 এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 51 জন সদস্য রয়েছেন। এর মধ্যে 455 জন গুলিতে, 79 জন অগ্নিদগ্ধ হয়ে এবং 78 জন প্রাণ হারিয়েছেন পিটুনিতে। সহস্রাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ তাদের হাত, পা ও চোখ হারিয়েছেন। মৃতদের পরিবারে আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। সুষ্ঠু বিচারের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন ও
ও জাতিসংঘের সাথে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দ্রুত বিচার শুরু করতে হবে। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্বল ব্যাংকগুলোর কোনো দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক নেবে না বলে সাফ জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বলেছেন, সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষকেই দায় নিতে হবে। এছাড়া ব্যাংক খাতে কী পরিমাণ অর্থ লুটপাট হয়েছে তার প্রকৃত চিত্র জানতে আরও কিছুদিন সময় লাগবে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংক গভর্নর। মেহেদী হাসানের রিপোর্ট। পরিবর্তিত পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নরের সাথে বৈঠকে বসেন ব্যবসায়ী নেতারা। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, সুদের হার, ব্যাংকিং খাত সংস্কার সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। ব্যাংক খাতের জন্য কমিশন গঠন এবং লুটেরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক তথা সরকারের প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে জানান ব্যবসায়ী নেতারা। ব্যাংকিং খাতের সংস্কার, এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সংস্কারটা খুব জরুরি প্রয়োজন আমরা বলেছি। যারা সেপ্টেম্বরে যারা ব্যাংকের যে সময়টুকু ছিল তাদেরকে যেন 3 মাস অথবা 6 মাস বাড়িয়ে দেয়। কঠোরভাবে বলা হচ্ছে যে যারা সম্পদ লুট করছে, অন্যায়ভাবে সম্পদ অর্জন করছে সৃষ্টি না করে, এবং তারা ব্যাংকগুলো লুট করছে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার জন্য আমরা বলে আসছি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ব্যবসার নামে যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে প্রতিষ্ঠানগুলোর কোনো ক্ষতি করা হবে না। আর এস আলমের নিয়ন্ত্রণে থাকা ব্যাংক সহ যেসব ব্যাংক থেকে আমানতকারীরা আমানত তুলে নিচ্ছে সেসব ব্যাংককে বাড়তি কোনো সহায়তা দেবে না কেন্দ্রীয় ব্যাংক। ডিপোজিটরদের কনফিডেন্স যদি না থাকে সেই ব্যাংকের উপর, সেই ব্যাংকের ম্যানেজমেন্টের উপর, তাহলে সেই ব্যাংক চলতে পারে না। এবং ডিপোজিটাররা তাদের টাকা যদি উইথড্র করে সেটা রাইট তাদের আছে, সেটা নিয়ে সরকার সেখানে কোনোদিনও হস্তক্ষেপ করবে না। সরকার যেটা বলতে পারে যে আমরা ওই ব্যাংকের জন্য কী করবো, আমরা এই পর্যায়ে ওই ব্যাংকের জন্য আমরা কিছু করব না, কারণ তারা নিজ দায়িত্বে নিজেদেরকে এই অবস্থায় নিয়ে গেছে। চলতি অর্থবছরের বাজেটে লক্ষ্যমাত্রা অনুযায়ী সরকার ঋণ নিলে বেসরকারি খাত ঋণ পাবে না, তাই এ ব্যাপারে সরকারের সাথে আলোচনা করা হবে। ফাইন্যান্স মিনিস্ট্রির সাথে বসে গভর্নমেন্টের যে বরোইং রিকোয়ারমেন্ট আছে, ওনারা যেমন বাজেটে বলেছেন 1,37,500 কোটি টাকার মতো, সেটা থেকে ওখানে কমিয়ে আনতে হবে, অনেক কমাতে হবে। এটা কমাতে পারলে প্রাইভেট সেক্টরের ক্রেডিটটা একটু বাড়বে। মূল্যস্ফীতি কমে গেলে সুদের হারও কমে যাবে বলে জানান গভর্নর। উড়িয়ে দেন 1000 টাকার নোট বাতিল করার গুঞ্জনও। 1000 টাকার নোট ডিমনিটাইজড হচ্ছে কিনা, আনসার ইজ নো। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাতের 21শে সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। মুনিয়া হত্যা মামলা প্রত্যাহারে 100 কোটি টাকা ঘুষের প্রস্তাব আনভীরের, বিচার চাইলেন স্বজনরা। আন্দোলনের মুখে এইচএসসির অবশিষ্ট পরীক্ষা বাতিল, অযৌক্তিক সিদ্ধান্ত বলছে সমন্বয়করা। হাসিনা সরকারের ঋণের চাপে জর্জরিত বাংলাদেশ, চাপ সামলানোর চেষ্টায় অন্তর্বর্তী সরকার। গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে চাওয়া হবে গ্রেফতারি পরোয়ানা, দীপুমণি, আরিফ খান জয় রিমান্ডে। কক্সবাজারের সাবেক এমপি ইয়াবা গডফাদার খ্যাত বদি গ্রেফতার। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21.tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।